অবশ্যই চাল চুরি থেকে রেশন চুরি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ যখন ভুরি ভুরি রাজ্যের বিভিন্ন প্রান্তে, তখন শহরে এবার জাল পাসপোর্ট চক্র। নজর রাখবো সে খবরে। পাসপোর্ট কাণ্ডে আবারও গ্রেপ্তার আরও একজন বলে জানা যাচ্ছে। পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 5। কলকাতায় জাল পাসপোর্ট চক্র। পৌনশ্রী এলাকা থেকে আজই দীপঙ্কর দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যের জাল পাসপোর্ট চক্রের তদন্তে ক্রমশ নয়া চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধৃত ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল, ধৃত বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেন, এর আগে ধৃত পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী সমরেশ বিশ্বাস, এরা অলরেডি আগেই গ্রেপ্তার হয়েছে। আজ নতুন করে দীপঙ্কর দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপন বিশ্বাস পঞ্চশার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ আরও একজন গ্রেপ্তার, নতুন করে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 5। ইউকে ভিসা সহ জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 5। শহরে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে ইতিমধ্যেই জাল পাসপোর্ট। ইতিমধ্যেই কিন্তু শহরে এই চক্রের পর্দা ফাঁস করতে মরিয়া পুলিশ, কারণ ক্রমশ ধৃতের সংখ্যা বাড়ছে। আজ নতুন করে দীপঙ্কর নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, ইউকে ভিসা সহ বিভিন্ন জায়গায় সেগুলোকে পাচার করা হতো। কিন্তু কিভাবে এই চক্রটা দিনের পর দিন শহরে গজিয়ে উঠছে, এর উৎস কোথায়? মাকড়সার জালের মতো ক্রমশ এই চক্রটা যেভাবে বিস্তার লাভ করছে, সেই মাকড়সার জাল ছিঁড়তে, রহস্যভেদ করতে রীতিমতো কলকাতা পুলিশ তারা কিন্তু তৎপর রয়েছে। ধৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে একের পর এক, কারণ যে এর আগে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 4 জনের থেকে নানান চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। তাদের থেকে সূত্র মারফত অন্তত এবার আরও একজনকে গ্রেপ্তার করা হলো দীপঙ্কর। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে কিন্তু এই অভিযোগগুলো সামনে আসে। কিন্তু কে দীপঙ্কর দাস? এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্ন উঠছে, তার ভূমিকা কি ছিল আমরা আরেকটু যাবো, কারণ শহরে জাল পাসপোর্ট চক্রের রহস্য ভেদে মরিয়া পুলিশ। ইতিমধ্যে আমি যাবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছে। অভিরূপা থেকে জানবো, অভিরূপা সকাল থেকে আমরা নজর রেখেছিলাম শহরে ক্রমাগত এই আনাচে কানাচে জাল পাসপোর্ট চক্র সেটা গজিয়ে উঠছে। এই নিয়ে এখনো পর্যন্ত দীপঙ্কর যাকে গ্রেপ্তার করা হলো 5 জন হলো, সংখ্যাটা বেড়ে ক্রমশ মাকড়সার জালের মতো বিস্তার লাভ করছে এই পাসপোর্ট চক্র। আর কি আপডেট? দেখো, কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। মূলত দীপঙ্করকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তকে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। যেটা এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে নিশ্চিত হতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা, তা হলো কিভাবে এই চক্র কাজ করতো বা কিভাবে এই প্রসিডিওর সম্পন্ন হতো। যেটা জানতে পারা গিয়েছে যে বিভিন্ন পোস্ট অফিসের যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন তারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একেবারে প্রত্যক্ষভাবে। কিভাবে? ধরো, যে ব্যক্তির পাসপোর্ট তৈরি করা হবে সেই ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার জন্য আগে ভুয়ো নথিপত্র, মানে সেটা পরিচয়পত্র হোক বা শিক্ষাগত যোগ্যতার একেবারে শেষ সার্টিফিকেট, সেগুলো আগে ভুয়ো বানানো হতো। বানানোর পরে তারপরে উক্ত ব্যক্তির নামে পাসপোর্ট ইস্যু করা হতো। এবার সেই পাসপোর্ট পৌঁছে যেত একেবারে পোস্ট অফিসে। এবার পোস্ট অফিসের কর্মীদের সেখানে কি ভূমিকা থাকতো? পোস্ট অফিসের যে সমস্ত অস্থায়ী কর্মী এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত, তারা যে এনভেলপ বা খাম, সেই খামে প্রাথমিকভাবে একটি ভুয়ো ঠিকানা লিখে দিতেন যার আদতে কোনো এক্সিস্টেন্স বা অস্তিত্বই নেই। এবার সেই ভুয়ো ঠিকানা ওয়ালা যে খাম, সেই খাম নিয়ে যখন পিয়ন বেরোতেন তিনি আদতে সেই অ্যাড্রেস পেতেন না, ফলে সেই খামগুলো চলে আসতো ফের পুনরায় পোস্ট অফিসে। এবার ওই পোস্ট অফিসের যারা অস্থায়ী কর্মী তারা এবার 2 লক্ষ থেকে প্রায় 10 লক্ষ টাকার বিনিময় এক একজনের হাতে এই পাসপোর্ট তুলে দিতেন, অর্থাৎ যাদের অনুপ্রবেশকারী হিসেবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে এই চক্রটা দীর্ঘদিন ধরে কাজ করছে। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ ভেরিফিকেশন সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ পাসপোর্ট যে কেউ চাইলে পেয়ে যেতে পারে না। ফলে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কোনো রকম গলদ বা সেন্সিটিভ কোনো ইস্যু কাজ করছে কিনা বা পুলিশের ভূমিকা, সেটাও এই মুহূর্তে আতশকাচের তলায় রয়েছে। যে যদি কোনো রকম পুলিশের তরফ থেকে কোনো রকম গাফিলতি এসে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে, এমনটাই মনে করছেন সিটের যারা আধিকারিকরা রয়েছেন তারা। ফলে সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা 5 এই ভুয়ো পাসপোর্ট চক্রে। ইতিমধ্যেই উত্তর 24 পরগনার একাধিক জায়গায় আমরা দেখেছি গত বেশ কয়েকদিন ধরে লাগাতার তল্লাশি অভিযান চলেছে। বসিরহাট, বারাসাত, পঞ্চশায়ের মতো বিভিন্ন জায়গায় যেখানে এই চক্রের সদস্যরা একাধিক সময় জড়িয়ে রয়েছেন
ফলে মেইন পান্ডা মানে মূলত এই গ্যাংয়ের প্রধান সদস্য সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাসকেই মনে করা হচ্ছে, তার কারণ এদেরকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং একাধিক ব্যক্তির নাম ইতিমধ্যেই উঠে এসছে। ফলে আপাততভাবে দীপঙ্কর দাস, যিনি পর্ণশ্রীর বাসিন্দা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে আলিপুর আদালতে আজ পেশ করা হবে কিছু সময় পরে, এবং পরবর্তীকালে নিজেদের হেফাজতে চাইবেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা এবং এই তদন্ত প্রক্রিয়াকে তারা চালিয়ে নিয়ে যাবেন। একদমই তাই অভিরূপা, অবশ্যই পরবর্তী আরো আপডেট তোমার থেকে নেব। এই মুহূর্তে ধন্যবাদ জানাবো। অভিরূপা ছিল আমাদের সঙ্গে, অভিরূপা সাহা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন শুনবো। বাজে তখন দেখলাম 15-20 জন পুলিশ এসে হঠাৎ আমাকে ডাকাডাকি করছে। তা আমি বেরালাম, আমার তো ঘরে ঢুকে যাচ্ছিল। তো আমি বললাম কি ব্যাপার, না দীপঙ্কর দাসকে। আমার দীপঙ্কর দাস তো আমি নই, আমার নাম রাজেশ মন্ডল। তারপরে পিছনের বাড়ি গিয়ে তারপরে খুঁজলো কি কথাবার্তা হয়েছে। এরপরে ভেতরে পুলিশ অনেকক্ষণ ছিল, এটা আমি তো ঠিক জানি না ওদের কি ব্যাপার না ব্যাপার। এই দীপঙ্কর দাস কে আছে, আমাকে তো এসে আমার বাড়িতে এসে ঢুকে গেছিল, আমাকে ডাকছিল। আমি তো ব্যাপারে এসব কিছু জানি না। তা আমাকেই বলছিল যে দীপঙ্কর দাস কে আছে। তারপর দীপঙ্কর দাসকে পিছনের বাড়ি, তারপর দীপঙ্কর দাস পিছনের বাড়িতে ওরা গেল। তারপরে কি ব্যাপার হয়েছে না হয় জানি না, প্রায় ঘন্টাখানেকের মধ্যে ছিল। তারপরে ওনারা কি এখানকার স্থায়ী বাসিন্দা দীপঙ্কর দাস নাকি ভাড়াটে? না স্থায়ী বাড়ি, ওনাদেরই বাড়ি, পিছনেই বাড়ি। কিছু জানতে পেরেছেন মানে কি কারণে? না দাদা, এই ব্যাপারে বলতে পারবো না। আমাকে তো পুলিশ কিছুই বলেনি। আর আমাকে খালি এটাই জিজ্ঞাসা করলো, আমার বাড়িতে ঢুকছিল, আমাকেই তো নিয়ে যাচ্ছিল। তারপরে আমাকে বললো যে আপনার নাম কি? আমার নাম রাজেশ মন্ডল। তারপর বললো দীপঙ্কর দাস কে আছে। আমরা দীপঙ্কর দাস তো পিছনের বাড়ি। তারপরে পিছনে গিয়ে কি হয়েছে এরপরে আমি আর জানি না। তারপরে দেখলাম ঘন্টাখানেক পরে বেরিয়ে গেল। প্রত্যক্ষদর্শী বিবরণ আমরা শুনছিলাম। এদিকে এই জাল পাসপোর্ট চক্রে ক্রমশ নয়া তথ্য সামনে আসে। শুধু তাই নয়, একাধিক জায়গায় এই জাল পাসপোর্ট চক্রে রীতিমতো পর্দা ফাঁস। অনেকগুলো বিষয় অন্তত উঠে আসছে, কারণ ভুয়ো নথি, ভুয়ো ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং পাসপোর্ট চক্রের করিডোর কলকাতা। রাজ্য জুড়ে জাল পাসপোর্ট চক্রের পর্দা ফাঁস। এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার। ভুয়ো নথি, ভুয়ো ঠিকানা, এই পাসপোর্ট জেল পাঠানো জঙ্গিরা তাহলে ঢুকে পড়েনি তো? এবং কোথাও যে ভেরিফিকেশন, সেখানেও কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। এবং জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি বা ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি বদল তৈরির পরিকল্পনা তাদের নেই তো? আশঙ্কাটা ক্রমশ বাড়ছে, কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট মেলে। নদিয়া এবং দিল্লির ঠিকানা দেওয়া দুটো জাল আধার কার্ড পর্যন্ত উদ্ধার করা হয়েছে। সম্প্রতি কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করে পুলিশ। পাসপোর্ট চক্রের করিডোর কোথাও কলকাতা নয় তো? এবং টেলিফোন লাইনে আমরা কথা বলেছিলাম ইতিমধ্যে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তার প্রতিক্রিয়া শুনবো। আমাদের এখানে যে চক্রটা মেইন এই সমস্ত কাজ করে সক্রিয় চিন্তা ভাবনা করে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদেরকে ধরার তো কোনো ব্যবস্থা নেই না। যারা আজকে পাসপোর্ট নিয়ে পাচ্ছে তাদের ধরা হচ্ছে, কিন্তু যারা তৈরি করছে, আপনি চিন্তা করুন, যারা তৈরি করছে যে তাদেরকে কজনকে ধরেছে এবং পানিশমেন্ট হচ্ছে, কজন জেলে আছে। এই জায়গাটা তো প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলুন তো, আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গ অন্যান্য স্টেটে এত ঢোকে কি করে? অন্য বাংলাদেশে তো আমাদের এখান থেকে ঢুকছে না, অন্য স্টেটে তো যায় না, অন্য দেশে তো যায় না, এখানে কেন আসে? কারণটা হচ্ছে আমাদের এখানে ওই কথা দেখবেন বজ্র আটুনি ফসকা গিরো। আমরা যা দেখতে পাচ্ছি এটা ভয়ানক রূপ। বহু থেকে বলছি যে পশ্চিমবঙ্গে এখনো বহু জায়গায় আজকে বাউন্ডারি ওয়াল নেই। আজকে বিএসএফ যেটা বলতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ যাদেরকে সক্রিয় ভূমিকা, সাধারণ মানে লোকাল পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ না করে, তারা যদি পুলিশকে যদি একটা সোর্স ইনফরমেশন না দেয় যে একটা আননোন লোক এখানে ঢুকে আছে, আজকে যে ধরা পড়ছে তার কারণটা কি? কারণটা ধরা পড়ছে ক্যালকাটা পুলিশ আজকে ঝাঁপিয়ে পড়েছে। পুলিশ কমিশনার যেহেতু গুরুত্ব দিয়েছে, কিন্তু তার আগে যারা ঢুকে আছে এখানে, দে কেপ্ট কনসাইল, বিভিন্ন জায়গায় ঢুকে আছে। এগুলো কত লোককে ধরবে? এই ক্ষেত্রে শুধু পুলিশের উপর দায়িত্ব দিলে চলবে না। রাজ্য জুড়ে জাল পাসপোর্ট চক্রে পর্দাফাঁস। শুধু তাই না, একাধিক জায়গা থেকে বিভিন্ন বিষয় অন্তত উঠে আসে। আমরা এই নিয়ে সরাসরি এই মুহূর্তে আলোচনার জন্য যাব। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আর্যবাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাবো। নমস্কার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যা দেখতে পাচ্ছি যে দিকে দিকে জাল পাসপোর্ট চক্র গজিয়ে উঠছে এবং মাকড়সার জালের মতো ক্রমশ সেটা বিস্তার লাভ করছে অবশ্যই। এবং আসছি আমি আপনার কাছে,
সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং শহর কলকাতা একবার জাল পাসপোর্ট চক্রের একটা চক্র কাজ করছে। আপাতভাবে 5 জন গ্রেফতার হয়েছে বটে, কিন্তু এটা কতটা বিপদ বাড়াচ্ছে অন্তত বর্তমান এই সময়? দেখুন, বিপদ তো বিরাট বড়, কারণ এখানে কোশ্চেন আসবে সিটিজেনশিপে, কোশ্চেন আসবে যে ফরেনাররা সিটিজেনশিপে বা এদিক থেকে ওদিক বিভিন্ন রকমের বাইরে থেকে তারা জাল পাসপোর্ট নিয়ে এখান থেকে বাইরে গিয়ে ক্রাইম করবে, বাইরে থেকে এখানে আসবে। বিভিন্ন রকমের পাসপোর্ট তো একটা গেটওয়ে ইন্টারন্যাশনালি বাইরে পা দেওয়ার জন্য। তো সেখানে পাসপোর্ট জাল আজকের না, বহু পুরনো। কিন্তু আপনাদের নিউজে যেটা শুনলাম যে পোস্টাল ডিপার্টমেন্টের যারা রিটায়ার্ড অফিসার তারা এর মধ্যে যুক্ত। কোশ্চেনটা হচ্ছে যে একটা সরকারি কর্মী, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, তারা যখন একটা অফিসে চাকরি করে, তারপর যখন চাকরি করাকালীন এবং চাকরি ছাড়ার পরেও তারা যে ডিপার্টমেন্টের যে কনফিডেন্সিয়াল ডেটা, সেটা তাদের ডিউটি হচ্ছে ঠিক মতো প্রিজার্ভ করা এবং জীবনে কোনো কাউকে না জানানো। কিন্তু তারপর যদি পিলফারেজ হয়, আমি জানি না এলিগেশন কতটা সত্যি কতটা মিথ্যে, যদি সত্যি করে ওইখান থেকে ডেটা বেরিয়ে যায়, তাহলে তো ডেটা প্রাইভেসি বা ডেটা সুরক্ষা যেটা আমরা নিশ্চিত মানে ভেবে আসছি এতদিন ধরে, সেটাই প্রবলেম। অ্যাকচুয়ালি দিস এ ওয়ার্ল্ড অফ ডেটা। এখানে ডেটা যেভাবেই বেরিয়ে যাবে, যদি ফেক ডেটা হয়, এই যে পাসপোর্ট গুলো হয়েছে এগুলো তৈরি করতে তো বিভিন্ন ফেক ডেটা, বিভিন্ন ফটোগ্রাফ, বিভিন্ন ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি লেগেছে বিভিন্ন জেনুইন মানুষের। তো সেইগুলো অ্যাভেলেবেল ছিল অনলাইনে বা বিভিন্ন জায়গায় সাইবার ওয়ার্ল্ডে, সেখান থেকে এগুলো নিয়ে তারপরে ফেক পাসপোর্ট তৈরি করা হয়েছে। তো আজকে যে সমস্ত ফর্জ ডকুমেন্ট হয়, কোনটাই তো হার্ড কপি জানো, সবই ভার্চুয়ালি বা ইলেকট্রনিক মোডের মধ্যে বা ইলেকট্রনিক মোডের মধ্যে হয়। তো এগুলো খুব চিন্তার বিষয়, কারণ এগুলোর সঙ্গে দেশের সুরক্ষা এবং ইত্যাদি অনেক কিছু জড়িত। একেবারে বিভাসবাবু, অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। বিভাস চট্টোপাধ্যায় ছিলেন সাইবার বিশেষজ্ঞ, কিন্তু বিষয়টা যে যথেষ্ট আতঙ্কের এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। আমরা এই মুহূর্তে আলোচনার জন্য যাব, আমাদের সঙ্গে যত নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে আর্যবাবু আরও একবার স্বাগত জানাই। সরাসরি আলোচনার মধ্যে আসার চেষ্টা করবো। রাজ্য জুড়ে এই ভুয়ো পাসপোর্ট চক্র যেভাবে জাল বিস্তার করছে এবং এখনো পর্যন্ত যে 5 জন অন্তত গ্রেপ্তার করা হয়েছে, সব থেকে বড় কথা যে এই অস্থায়ী কর্মী, এরা প্রত্যেকে অস্থায়ী কর্মী, কিভাবে একটা বিপদ, কোথাও কি ওত পেতে রয়েছে না? কি মনে করছেন, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ঠিক তাই, খুব বড় বিপদ। ইনফ্যাক্ট আপনাদের ধন্যবাদ, আপনারা এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন। আমি এটা হয়তো কিছুদিন পরে বলতাম। তো এখানে দেখুন, আমাদের প্রথম কথা যেটা ভাবতে হবে যে আমাদের পাসপোর্ট ভেরিফিকেশন প্রসেস, সেইটার এখন একটা কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তাদের মধ্যে আমি যেন একটা জাস্ট একটা কি বলবো দেখতে পাচ্ছি, প্রবণতা দেখতে পাচ্ছি যে তারা অত্যন্ত তাড়াতাড়ি পাসপোর্ট ডেলিভার করে দেওয়ার প্রক্রিয়াটাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে নিচ্ছেন। এটা আমি অন্তত বলবো, সাজেশন রাখবো, তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, এটা করবেন না। এইটা করতে গিয়ে ওই ভেরিফিকেশন, অ্যাপ্লিকেশন ইত্যাদি করতে গিয়ে অনেক জায়গা আমরা তো মানে স্কিপ করে যাচ্ছি। তো সেই জিনিসগুলো সেই ফাঁকগুলো থেকে যাচ্ছে। আপনারা একটা জিনিস জানবেন যে এখানে আমি কালকেই বলছিলাম আমাদের পাকিস্তানি এসএসজির কথা, স্পেশাল সার্ভিস গ্রুপের কথা। দেখুন, পাকিস্তানে আইএসআই আছে, এক্সটার্নাল তাদের ইন্টেলিজেন্স এজেন্সি, কিন্তু মনে রাখবেন পাকিস্তান যে কোনো দেশের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি কিন্তু এই যে আপনার নাশকতামূলক কাজকর্মগুলোর সঙ্গে জড়িত এটা নয়। এই স্পেশাল সার্ভিস গ্রুপের সম্বন্ধে অনেকেই জানেন না যে এদের একটা রোল থাকে। এবং এই আমাদের সাউথ অফ পীর পাঞ্জাল, যেটা পুঞ্চ রাজৌরিতে ধারাবাহিক তারা অ্যাটাক করে যাচ্ছে, এবং তাদের ক্ষেত্রেও গাইড হয়ে কিছু লোক কাজ করছেন, তাদেরকে লোকাল সাপোর্ট পাচ্ছেন, তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে ইত্যাদি। এই সমস্ত ব্যাপারগুলো ইনফিলট্রেট করার জন্য। আর এই জঙ্গিদের বা সন্ত্রাসবাদীদের একটা লক্ষ্য থাকে, প্রথম লক্ষ্যটাই হচ্ছে যে আপনার অ্যাক্ট অ্যান্ড ডিনাই অ্যান্ড অ্যাক্ট, মানে আপনার নাশকতামূলক কাজকর্ম করো এবং ডিনাই করো এবং তার সঙ্গে আবার অ্যাক্ট করো, এবং তারপরে আর একটা দিক থাকে যে অ্যাক্ট করো মানে নাশকতামূলক কাজকর্ম করো, তারপরে রেসপন্সিবিলিটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। হ্যাঁ, এবং এইখানে তার জন্য তাদের একটা বেস গড়ে তুলতে হয়। এই বেস ছাড়া তো হয় না। এবং আমাদের এখানে আমি প্রথম থেকেই বলে আসছি যে এই আপনি পশ্চিম প্রান্তে দেখুন ভারতবর্ষে বা পূর্ব প্রান্তে পোরাস বর্ডার্স আছে, মানে ফাঁকা ফাঁকা জায়গা আছে প্রচুর, যেখান থেকে ইনফিলট্রেশন হয়। এবং সেইখানে এই যে জঙ্গিরা, তারা যে অলরেডি ভারতে বসে নেই তার কোনো আপনার মানে প্রমাণই নেই, এবং মানে আমাদের কাছে এটা নেই, প্রমাণ নেই যে তারা আসেনি।
আমরা এইখানে যদি এটা খুব দুর্ভাগ্যজনক যে পোস্ট অফিসের অস্থায়ী কর্মী রাখা হচ্ছে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে, এবং তাদেরকে করা হচ্ছে আপনার তারা ধরা পড়ছেন। আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলি, দুটো তিনটে গুরুত্বপূর্ণ কথা একটু আমি বলবো এর সঙ্গে রিলেটেড। 2021 সালে সাইক্লোন ইয়াসের আগে আমাকে কলকাতার পুলিশ কমিশনার, মাননীয় পুলিশ কমিশনার, তিনি আমাকে ইনভাইট করেন গুগলের ওপর আমার কিছু কাজকর্মের জন্য, এবং সেখানে জয়েন্ট সিপি ক্রাইম, যিনি এখন অ্যাডিশনাল সিপি 1, তিনি ইনভাইট করেন কলকাতা পুলিশ কমিশনার হয়ে, এবং আমি সেখানে একটা গুগল প্লাস কোড বলে একটা টেকনোলজি আছে, তার উপর একটা সিনিয়র আইপিএস অফিসারদেরকে ওই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, ইউনিফাইড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আমি একটা ডেমনস্ট্রেশন দিই। তারপরেই সঙ্গে সঙ্গে তারা অ্যাডপ্ট করেন। আপনারা কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে, সব জায়গায় গিয়ে, এবং তারা প্রেস কনফারেন্স করেছিলেন ইত্যাদি, আপনারা দেখে নিতে পারেন। তো আমি যেটা এখানে বলবো, যেটা করা উচিত, যারা এই ভেরিফিকেশনে আসবেন তাদের বডি ক্যামেরা পরে থাকা উচিত, পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করা উচিত বডি ক্যামেরা পরে কোথায় যাচ্ছেন, এবং এই যে প্রত্যেকটা বাড়ির গুগল প্লাস কোড এই ঠিকানার পরিবর্তে সেইটা নিয়ে নেওয়া উচিত। তাতে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যে জিপিএস কোঅর্ডিনেটস সেইগুলো থাকে, তাতে কোনো ফুল প্রুফ একটা আপনার ভেরিফিকেশন হওয়া সম্ভব। এবং এই জিনিসটা অলরেডি ইউএনএতেও স্বীকৃতি পেয়েছে কলকাতা পুলিশের এই উদ্যোগটা। তো এই ব্যাপারটা আছে। তার সঙ্গে হোম মিনিস্ট্রিকে আমি বলবো, বিনীত অনুরোধ থাকবে যে দে মাস্ট বি মানে ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, কেননা এখানে এই যে কুইক ডেলিভারি অফ পাসপোর্ট। বাবু, আমি আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি, কিন্তু বিষয় হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জাল পাসপোর্টের কথা বলা হচ্ছে, এই জাল পাসপোর্ট চক্র কিভাবে কাজ করছে, কিভাবে এটা ছড়িয়ে পড়ছে, একবার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দেখুন কিভাবে কাজ করতো এই জাল পাসপোর্ট তৈরি চক্র। বলা হচ্ছে যার নামে জাল পাসপোর্ট তৈরি হবে, আগে তার ভুয়ো পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার একটা জাল সার্টিফিকেট বানানো হতো, তারপর সেই ব্যক্তির নামে তৈরি করা হতো ভারতীয় পাসপোর্ট। এরপরের ধাপ কি? এরপরের ধাপ হচ্ছে সেই পাসপোর্ট পোস্ট অফিসে এলে অস্থায়ী কর্মীরা খামের ওপর ভুয়ো ঠিকানায় লিখে দিতেন, যে ঠিকানার কোনো অস্তিত্বই নেই। পরের ধাপ, ভুয়ো ঠিকানা দেওয়ায় সেই পাসপোর্ট ডেলিভারি তো হতে পারতো না, ফলে সেটা পুনরায় পোস্ট অফিসে ফিরে আসতো। আর সেই ফিরে আসা পাসপোর্ট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দিয়ে দেওয়া হতো বাংলাদেশিদের। ভাবতে পারছেন কত বড় এই চক্রটা, যেভাবে একটা পরিকল্পনা করা হয়েছে। এই মুহূর্তে আরও একবার যাবো, আমাদের সঙ্গে আর্যবাবু রয়েছেন। আর্যবাবু, আপনি দেখলেন যে গোটা বিষয়টা একেবারে কিভাবে পোস্ট অফিসের এই ইনভলভমেন্ট, যেভাবে টোটাল পরিকল্পনাটা করা হতো। আমি একটা বিষয় অ্যাড করার চেষ্টা করব। সম্প্রতি যে তথ্য আমরা পাচ্ছি, কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশি গ্রেপ্তার, সঙ্গে কলকাতা থেকে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, সেলিম মাতব্বর, তার কাছে ভারতীয় ভুয়ো পাসপোর্ট মিলেছে। অর্থাৎ এই চক্রটা একেবারে কিভাবে পরিকল্পনা মাফিক করা হচ্ছে, কারণ অনেক সময় তো ভেরিফিকেশনটাই সম্ভব হচ্ছে না। ঠিক তাই, ওটাই বলছিলাম যে দেখুন, এই যারা শত্রু দেশের কি বলবো আপনার হয়ে কাজকর্ম করে থাকে, তাদের দুটো পার্ট হয়। একটা হয় তারা নিজেরা, এবং তাদের ওজিডাব্লিউ থাকে, মানে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদেরকে চিহ্নিত করতে হবে, নয়তো একটা পরিস্থিতি আসবে যে এখানে ক্যাসো মানে কোঅর্ডিনেট সার্চ অপারেশনের জায়গা আমরা পৌঁছবো কাশ্মীরের মতন। আপনি একটা জিনিস দেখুন, ইসরায়েলে যে অ্যাটাকটা হয় গত বছর 2023 সালে 7 অক্টোবর, তখন একটা মিউজিক কার্নিভাল চলছিল, সেইখানে তারা কিভাবে ইনফিলট্রেট করলো তার কিন্তু হদিশ মোসাদের মতন দক্ষ গোয়েন্দা সংস্থাও পায়নি, বিকজ তারা ট্রান্সপন্ডারহীন একটা মোটরাইজ প্যারাগ্লাইডারে ঢুকেছিল। তো ইনফিলট্রেট করার জন্য এই যে এসএসজির ভূমিকা বলছিলাম, সেই ব্যাপারটা তারা অনেক অনেক গভীরে চলে যায়, এবং তারা নানান লোককে ইনফ্লুয়েন্স করে। সেটা রাজনৈতিক দিক থেকে বলুন, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে সোশ্যাল ওয়ার্কার্স, নানানভাবে ইনফ্লুয়েন্স তারা হন, তারা জানতেও পারেন না তারা কী ফাঁদে পড়ে যাচ্ছেন। আর একটা ব্যাপার বলি, যে এখানে না অনলাইন মার্কেট প্লেসে আপনার অবৈধভাবে ওয়্যারলেস সেটস বিক্রি হয়। এটা খুব ডেঞ্জারাস ব্যাপার, এবং এটা 2016 সালে আমি প্রথম এখানে আমাদের ভারত সরকারের নজরে আনি, সেটা অ্যাকনোলেজড হয়। এবং এই যে এটার তাৎপর্য কি, এই যে এরা বেসগুলো গড়ে তুলছেন, দেখুন
এদের যে কথোপকথন, আমাদের তো একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে, প্রচুর ইন্টেলিজেন্স ইউনিট আছে যারা মোবাইল ফোনের কথাবার্তার উপরে করেন, আপনার তাকে ট্র্যাক করতে পারেন, কিন্তু কোথায় আছেন তার লোকেশনটা কিন্তু সন্দেহজনক